বিয়েটা শেষ হয়েছে অনেক আগে, এখন একেবারে রাত হয়ে গেছে। গ্রামের চারপাশে কেবল ঝিঁঝি পোকার ডাক, আর দূরে কোথাও একাধটা কুকুরের ঘেউ ঘেউ। বিশ্বজিৎ, রাকেশ, মিঠুন আর সঞ্জয় এই চার বন্ধু একটা বিয়ে বাড়ি থেকে ফিরছে। বিয়েটা ছিল ওদেরই এক বন্ধু। গায়ের বাইরে ছোট্ট একটা মোড়ে তারা চার বন্ধু দাঁড়িয়ে আছে। চারপাশে আর কেউ নেই, রাস্তাঘাট একদমই ফাঁকা, কাউকে দেখা যাচ্ছে না। ওরা এই রাতেই বাড়ি ফিরতে চায়, কিন্তু পথ অনেক দীর্ঘ। এদিকে আকাশটাও কেমন যেন কালো হয়ে এসেছে। কিরে বন্ধু, একটাও গাড়ি দেখছি না। এখন যদি বৃষ্টি নামে কোথায় যাব? মনে হচ্ছে আজকে হেঁটে হেঁটেই যেতে হবে। তোর মাথা খারাপ? এই গা থেকে হাঁটতে হাঁটতে ফিরবি? ঘড়িতে দেখ, প্রায় 1টা বাজে। এই চল সামনের দিকে হাঁটি, কিছু না কিছু তো পেলেও পেতে পারি। দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না। হ্যাঁ, এইটা ঠিক বলেছিস। আমরা বরং একটু সামনে এগিয়ে দেখি। ভগবানের কৃপায় মনে হয় কিছু একটা পেয়ে যাব। আচ্ছা চল, দেখি ভাগ্যে কি লেখা আছে। ওরা চারজন ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। গাছপালা নড়ছে হাওয়ায়, মাঝে মাঝে আকাশের কোণা থেকে বিদ্যুৎ চমকায়। 5 মিনিট হাঁটার পর একটা বাঁক ঘুরতেই চোখে পড়ল 2-3টে ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে। আশপাশে মানুষজন নেই বললেই চলে। শুধু একটা ভ্যানের কাছে দাঁড়িয়ে আছে এক মাঝবয়সী লোক, ধুতি গায়ে, গায়ের রং কালচে, চোখে যেন অদ্ভুত একটা চাহনি। তারা 1 পা 2 পা করে ভ্যানওয়ালার কাছে গেল। ভ্যানের গায়ে উঠে বসার আগেই ওরা একটু থামলো ভ্যানওয়ালার সাথে দাম দর ঠিক করবার জন্য। তারা অনেকটা আশা নিয়ে ভ্যানওয়ালার কাছে গেছে। কাকু যাবেন? আমরা ওই গাঁয়ের দিকেই যাব, পথে পড়বে খেজুরডাঙ্গা, তারপরেই আমতলা। আমরা খুব বিপদে পড়েছি কাকু, আমাদেরকে দয়া করে নিয়ে যান। ও পথে আজ যাওয়া ঠিক হবে না বাপ। ও পথে মাটি রাগ করে থাকে, রাস্তাও কাঁদে। মানে মাটি আবার রাগ করে থাকে? কাকু যাবেন না তো বলুন, আমরা অন্য ভ্যান দেখে নিচ্ছি। যাব যাব, আমি তো যাত্রী ফিরাই না, শুধু বললাম আজ রাস্তা কেমন জানি ফিস ফিস করছে। ঠিক আছে, তোমরা ওঠো। না রে, এই লোকটা কেমন জানি অস্বাভাবিক। আমরা এই গাড়িতে না উঠি। আরে আমার কথা শোন, এই সময় আর কোথাও গাড়ি পাবো না। একটা মানুষ অদ্ভুত হতেই পারে, তাতে তোর কি? আরে গাড়িটা তো ঠিক আছে। উঠে পড়, বেশি কল্পনা করিস না এখন, মাথায় রাখ বাড়ি পৌঁছানো দরকার। মিঠুন কিছু বলার চেষ্টা করলো, কিন্তু বাকিরা তাকে চেপে ধরল। শেষমেশ সেও উঠে পড়ল ভ্যানে। ভ্যান চালক কড়কড় শব্দ তুলে ভ্যান চালাতে লাগলো, আর আকাশে আবার বিদ্যুৎ চমকালো। ধান ক্ষেতের পাশ দিয়ে চলে গেছে সরু একটা রাস্তা। ভ্যান গাড়িটা সেই রাস্তাতেই চলতে শুরু করলো। চারপাশে গা ছমছমে নিস্তব্ধতা। হঠাৎ সামনে দেখা গেল বিশাল একটা ফাঁকা মাঠ। ওইটা আবার কি জায়গা রে? এই মাঠের নাম তেপান্তরের মাঠ। বহু আগের মাঠ, বহু কিছু ঢেকে রাখে এই মাটি। তেপান্তরের মাঠ, নামটা কেমন অদ্ভুত রে। চুপ কর না, বেশি কথা বলিস না, চুপ করে বস। ভ্যানটা ধীরে ধীরে সেই মাঠের পাশ দিয়ে চলতে লাগলো, আর তখনই হঠাৎ আকাশ কেঁপে উঠল এক বিকট গর্জনে। মুহূর্তেই বৃষ্টি নামলো মুষলধারে। ভ্যানে ছাউনি নেই বলে তাদের গা পুরোপুরি ভিজে যাচ্ছে। তেপান্তরের মাঠ যেন ঘন অন্ধকারে ঢেকে গেছে। বৃষ্টি, হাওয়া, বিদ্যুতের আলো সব মিলিয়ে চারপাশ ভয়ানক অস্বস্তিকর। এমন সময় হঠাৎ করে বিশ্বজিৎ চোখ টিপে সামনে তাকিয়ে দেখল
মাঠের এক কোণায় অন্ধকারের ভেতর ছাউনি দেওয়া কিছু একটা দেখা যাচ্ছে। দূর থেকে অস্পষ্টভাবে চোখে পড়ে। ওই দেখ, ওই মাঠের শেষ কোণায় একটা ছাউনির মতো কিছু দেখা যাচ্ছে। একটু দাঁড়াই ওখানে, না হলে তো ভিজেই যাব। হ্যাঁ রে, ভ্যানে তো ছাউনি নেই, ওখানে গেলেই বাঁচা যায়। না না না, ওখানে যেও না, ওই জায়গাটা ভালো না। চারজন বন্ধুই চমকে তাকালো ভ্যান চালকের দিকে। তার অদ্ভুত কথাবার্তা তারা শুরু থেকে শুনে আসছে। আপনি আবার শুরু করলেন, সব জায়গায় খারাপ। দেখুন, আমরা এখন ভিজে ভিজেই ঠান্ডায় মরবো। ওখানে একটা ছাউনি আছে, আপনি না গেলে থাকুন, আমরা ছাউনির নিচে গিয়ে দাঁড়াই, তারপর বৃষ্টি কমলে না হয় বেরিয়ে আসবো। আপনার যা টাকা হয়েছে সেটা আমরা দিয়ে দেবো, এতে কোনো চিন্তা নেই। এত টাকা দিতেছে, আমি থাকি, যাই হোক গে যাক। ঠিক আছে যান, আমি গাড়ির কাছে থাকি, বৃষ্টি থামলেই না হয় রওনা দিব। তারা চার বন্ধু দূরে ছাউনির নিচে চলে গেল। ছাউনিটা আধ ভাঙা, কিন্তু মাথার ওপর একটু ছাউনি পেয়ে ওরা দাঁড়িয়ে পড়ে। কিন্তু একটু পরেই ওরা বুঝতে পারে আশ্রয় যেখানে নিয়েছে ওটা কোনো সাধারণ জায়গা নয়। চারপাশে ছড়িয়ে আছে কালচে কাঠ আর কয়লা। ধূপকাঠির গন্ধের সাথে মিশে আছে একটা পচা মাংসের গন্ধ। এরই মধ্যে এই রাতের বেলা ভয়ঙ্কর শকুনের ডাক শোনা যায়। এই বিশ্বজিৎ, তুই গন্ধটা পাচ্ছিস? মনে হয় ধূপ আর মাংস মিলে কেমন একটা অদ্ভুত গন্ধ, তাই না? হ্যাঁ রে, আর এই কয়লাগুলো দেখ, এত সব মাটির নিচে আধা চাপা। এটা মনে হয় শ্মশান ঘাট। আরে শ্মশান হলে কি, দেখে তো পরিত্যক্ত লাগছে, অনেকদিন ধরে কেউ আসেওনি বোধ হয়। তবুও মিঠুন, মনটা কেমন যেন ছ্যাদ করে উঠছে, কেমন একটা লাগছে রে আমার। চল চল, আমরা এখন এখান থেকে উঠে পড়ি। চারজন বন্ধুর মধ্যে একটা চাপা অস্থিরতা জমে উঠল। তবু মিঠুন বলল, বৃষ্টি তো থামেইনি, আর একটু দাঁড়াই, তারপর না হয় চলে যাব। পুরনো জায়গা হতে পারে, কিন্তু এখন তো কিছু হচ্ছে না। কেউই তখন জানতো না ওদের নিচে পড়ে থাকা কয়লার ভেতর এখনো লুকিয়ে আছে কিছু না বলা কথা। চারপাশ নিস্তব্ধ, মাঝে মাঝে কেবল হাওয়ার শব্দে কেঁপে উঠছে দূরের গাছপালা। একটা অদ্ভুত অনুভূতি, যেন কেউ পাশে আছে অথচ দেখা যাচ্ছে না। হঠাৎ একটা হালকা ঠকঠক শব্দ, কেউ যেন পেছনে হেঁটে চলেছে। ওরা চারজন দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে। মাথার ওপর ছাউনির চালা থেকে এক ফোঁটা জল সঞ্জয়ের গলায় পড়ে। তোরা কিছু শুনলি? মনে হচ্ছে কেউ হাঁটছে পাশ দিয়ে। চুপ কর চুপ কর, আবার ওই শব্দটা। এটা কি হাড়? এই যে দেখ, কার যেন হাড় পড়ে আছে ঘাসের পাশে। তারা সবাই দেখল একটা হাড় সোজা মাটির ওপর পড়ে আছে। বৃষ্টিতে ভেজা মাটি হালকা নরম, তার গায়ে আধা পচা গন্ধ লেগে রয়েছে। তার পাশে আরো কিছু ছড়িয়ে আছে, একটা মাংস পিণ্ডের মতো কিছু অংশ, কঙ্কালের ছোট ছোট টুকরো। টিনের ছাউনি হঠাৎ করে খটখট করে নড়ে উঠল। তারপরে একটা কুকুর কাঁদার মতো আওয়াজ দিয়ে হঠাৎ দূরে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। তারা ভয়ে ঘামতে থাকে। হঠাৎই টিনের ভাঙা অংশ ঝুপ করে পড়ে গেল ওদের পাশে। সঙ্গে সঙ্গে চারজনই একসাথে চমকে উঠল। এখান থেকে চল রে, এখানে থাকাটা একদম ঠিক না। বৃষ্টি একটু কমেছে, চল ভ্যানের কাছে যাই, আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারছি না। চারজন ছাউনির নিচ থেকে বেরিয়ে ছুটে গেল সেই জায়গায় যেখানে কিছুক্ষণ আগেই তাদের ভ্যান দাঁড়িয়েছিল। তারা গিয়ে দেখে ভ্যান ওখানেই ছিল, কিন্তু ভ্যান চালক নেই। এইটা কিভাবে সম্ভব? লোকটা গেল কোথায়? এখানেই ছিল, কই গেল? কাকু, কোথায় গেলেন?
হাসি ঠাট্টা বাদ দেন কাকু। আপনি না বলেছিলেন বিপদ হবে, এখন আপনি কোথায়? কেউ সাড়া দিল না। চারিদিক শুনশান, শুধু ঝিরঝিরে বাতাস। ভ্যান দাঁড়িয়ে আছে কাদার ওপর, এক পাশে চাকার দিকে অর্ধেকটা ধসে গেছে, সিটের পলিথিনে পানি পড়ছে টিপটিপ করে। লোকটা নেই, চিহ্ন নেই, পায়ের ছাপও নেই। তারা এদিক ওদিক তাকাতেই তাদের চোখ আটকে যায় সামনের গাছের গোড়ার দিকে। একটু একটু করে পরিষ্কার হচ্ছে সেটা একটা মানুষের লাশ। আরো ধীরে ধীরে স্পষ্ট হয় ওটাই ভ্যান চালক। ওর শরীরের চামড়া ছেঁড়া, বুকটা খোলা, হাড়গোড় বের হয়ে আছে। মুখটা এমন ভাবে ছিঁড়েছে যেন কেউ কামড়ে ছিঁড়ে নিয়েছে। চোখ দুটো নেই, একদম ফাঁকা, খালি গর্ত। মনে হচ্ছে কেউ ওকে লম্বা সময় ধরে খেয়েছে। এই 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 ওটা ওটা দেখছিস? ওটা ওর লাশ না? না রে, ও মানুষ না। মানুষকে কেউ এমন করে খেতে পারে? এটা এটা কে করছে? ওর চোখ চোখ নাই। কে কে খেয়েছে ওকে? এ কি জায়গা রে বিশ্বজিৎ? পোকামাকড় হেঁটে চলে বেড়াচ্ছে ভ্যানওয়ালার শরীরের ফাঁকের গর্তে। গলা থেতলানো, চোয়াল নেই, থেতলে গেছে মাথার এক পাশ। মনে হচ্ছে কেউ খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে খেয়েছে ওকে। একটা একটা করে মাংসের অংশ ছিঁড়ে নিয়েছে। তবু এই নিথর বিকৃত লাশটা যেন তাদেরকে সাবধান করছে। তারা ভয়ে সেখান থেকে দৌড়তে শুরু করে। চারজন বন্ধু হাঁপাতে হাঁপাতে অন্য একটা কাঁচা রাস্তা ধরে হাঁটতে থাকে। বৃষ্টিটা ছাড়ছে, কিন্তু কালো মেঘ আছে। আবার কিছুক্ষণ পর পর বিজলি চমকাচ্ছে। হঠাৎ বিজলি চমকে ওঠে, চারপাশ ঝলসে যায়। তারপর দূরে হলদে মশালের মতো আলো জ্বলে ওঠে। দেখ, ওখানে আলো, কেউ আসছে মনে হয়। তারা মশালের আলো দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে। ধীরে ধীরে স্পষ্ট দেখা যায় চারজন মানুষ খাটিয়ায় করে একটা লাশ নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু অন্ধকারে তাদের মুখ ঠিক একটা বোঝা যাচ্ছিল না। মশাল হাতে থাকা লোকগুলোর সামনে হঠাৎই বাজ পড়ে, আর সেই আলোয় লোকগুলোকে দেখে চমকে ওঠে চার বন্ধু। মশাল হাতে যে লোকগুলো লাশ নিয়ে যাচ্ছে এরা আর কেউ না, ওরা নিজেরাই। বিশ্বজিৎ, সঞ্জয়, মিঠুন আর রাকেশের মুখ। দেখ দেখ, ওদের আমাদের মতো লাগছে রে, আমাদের মতোই দেখতে সব লোক। চারজন এক দৃষ্টে তাকিয়ে থাকে, গলা দিয়ে আওয়াজই বেরোয় না। হঠাৎ খাটিয়ায় শুয়ে থাকা লোকটা উঠে বসে। মশালগুলোর আলো পড়তেই দেখা যায় এই সেই ভ্যান চালক যে কয়েক ঘন্টা আগেই মারা গিয়েছিল। তার মুখ বিকৃত, চোখ দুটো কালো গর্তের মতো। কই যাবি রে? ফেরার রাস্তা নাই। চল রে, দীপান্তরের মাঠে চল। চারিদিকে মশালওয়ালা লোকগুলো একসঙ্গে বলতে শুরু করে, চল চল, যাবি না, কেউ দেখতে পারে না। চল আমাদের সাথে, মাঠে চল, দীপান্তরের মাঠে চল। তাদের শব্দে চারপাশটা যেন কেঁপে ওঠে। চারিদিকের অন্ধকার হঠাৎ যেন আরো গাঢ় হয়ে যায়। চারজন কাঁপতে কাঁপতে একে অপরের গায়ে জড়িয়ে পড়ে। তাদের মুখ দিয়ে শব্দ বের হয় না, ঠোঁট কাঁপে, চোখ কোঠর থেকে বেরিয়ে আসতে চায়। হঠাৎ তারা সবাই একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে নিঃশব্দ অজ্ঞান হয়ে যায়। ভোরের আলো ফুটেছে, চারপাশে পাখির ডাক শোনা যায়। চারজন পড়ে আছে মাটিতে, বিশ্বজিৎ, রাকেশ, মিঠুন আর সঞ্জয়। হঠাৎ প্রথমে বিশ্বজিতের চোখ খুলে যায়, ধীরে ধীরে বাকিরা উঠে বসে।
এই আমরা আমরা কোথায় আছি রে? গত রাতে তো আমরা ওখানে ছিলাম, খাটিয়ার কাছে। হ্যাঁ রে, খাটিয়ার ওপর লোকটা উঠেই হাসছিল। তারপর মনে হলো চল চল মাঠে চল, সবাই একসাথে বলছিল। মনে হলো আমার আর তারপরে কিছুই মনে নেই। আমার কিছু মনে নেই, সব ঘোলাটে। তারা টলমল করে উঠে দাঁড়াতেই দেখতে পায় ভ্যান চালক ভ্যানের কাছেই দাঁড়িয়ে আছে। তারা দৌড়ে ভ্যান চালকের কাছে যায়। এই যে কাকা, আপনি তো গতকাল এখানে পড়েছিলেন লাশ হয়ে। কি বলে? আপনাদের মাথায় সমস্যা হয়েছে বুঝি? কাল রাত ভোর আমি ভ্যান নিয়ে দাঁড়াইছিলাম ওই রাস্তার ধারে, কতক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আপনারা তো এলেনই না। মানে? আমি আবার কয়েকবার মাঠের দিকেও এসে দেখেছি আপনারা ওদিকেও নেই। তারপরে ভয়ে বাড়ি চলে গেছিলাম। আমরা যে রাস্তায় আপনার লাশ পড়ে থাকতে দেখলাম, তার কি হবে? আমি আগেই বলেছিলাম এইখানে আসা একদম ঠিক না, এইখানে আসা বিপজ্জনক। যারা আসে তারা আর কখনো বেঁচে ফিরতে পারে না। তোমরা কিভাবে বেঁচে ফিরেছো সেইটা আমি জানি না, তবে এইটা মনে হয় না স্থায়ী হবে। সূর্য এখন অনেক উপরে উঠেছে। তেপান্তরের মাঠের শ্মশানঘাটের চারপাশটা একেবারেই নীরব। বিশ্বজিৎ, রাকেশ, মিঠুন আর সঞ্জয় ধীরে ধীরে প্রস্তুতি নেয়। এবার তারা বাড়ি যাবে। চল, আর না, সবাই বাড়ি যাই। আমার শরীর কেমন কাঁপছে রে। তবে রাতের সেই সব কিছু, ওগুলো কি সব স্বপ্ন ছিল? একমাত্র ভগবানই জানে আমাদের সঙ্গে কি হয়েছিল। তারা সেই ভ্যানে চড়েই বাড়ির পথে রওনা দেয়। ভ্যানটা চলতে চলতে গ্রামের রাস্তায় মিশে যায়। সন্ধ্যার পর থেকেই চারজনেরই শরীর খারাপ হতে শুরু করে। প্রচন্ড জ্বর, ঘরের চারদিকে স্তব্ধতা। একটা কেরোসিন বাতি জ্বলছে মৃদু আলোতে। খাটে শুয়ে আছে বিশ্বজিৎ, রাকেশ, মিঠুন আর সঞ্জয়। চারজনের গা থেকে যেন আগুন বের হচ্ছে। ঘামে ভিজে গেছে বিছানা। চোখে মুখে আতঙ্ক, ভয়ের ছাপ। ভগবান, মাথার ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, যেন কেউ আমার খুলিটা খুঁচিয়ে ধরছে। ওই মাঠ থেকে আসার পর থেকে কার যেন নিঃশ্বাস গায়ে লাগছে। আমি তাকাতে পারছি না। ওরা আমাদের ছাড়বে না। আমার হাত পা ছিঁড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার পায়ের আঙুলগুলো কেউ কেটে নিচ্ছে। আমি আর পারছি না। মারে। আমাদের আর বেশি সময় বাকি নেই। মরে গেলাম। ও ভগবান, মরে গেলাম। মরে গেলাম। চারজনেই হঠাৎ আর্তনাদ করে ওঠে। শরীরটা বাঁকা হয়ে যায়, চোখগুলো ফেটে বেরিয়ে আসে রক্ত। বুকের হাড় যেন ভেঙে যাচ্ছে ভেতর থেকে। কেমন জানি কড়কড় করে শব্দ। কেউ যেন অদৃশ্য হাত দিয়ে ভেতর থেকে সবকিছু ছিঁড়ে নিচ্ছে নিঃশব্দে। ওরা ফিরে এসেছিল ঠিকই, কিন্তু যাদের দেখে এসেছিল তারা ওদের আগেই নিয়ে গেছিল। তাদের নিষ্প্রাণ শরীর পড়ে থাকলো খাটে। এমনি এমনি সেই খাটের সঙ্গে যেন তাদের পিঠ লেগে গেল। এইভাবেই কিছু অদৃশ্য আত্মা
তাদেরকে চিরকালের জন্য টেনে নিল।